আসসালামু আলাইকুম, সুজিত জব নিউজ আপনাদেরকে স্বাগতম। তো আজকে বাংলাদেশের বিভিন্ন জেলায় যে অলরেডি নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে, বিশেষ করে কর অঞ্চলে যারা আবেদন করেছেন তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমি 200টি প্রশ্ন আপনাদের জন্য নিয়ে এসেছি। তো 1 নম্বর প্রশ্নটি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে প্রথম আয়কর আইন চালু হয় কত সালে? 1922 সালে। ঠিক আছে। 2 নম্বর প্রশ্নটি হলো বর্তমানে বাংলাদেশে কোন আয়কর আইনটি কার্যকর রয়েছে? উত্তর হলো আয়কর আইন 2023। 3 নম্বর প্রশ্নটি বাংলাদেশের জাতীয় আয়কর দিবস কবে পালিত হয়? 30শে ডিসেম্বর। এই প্রশ্নগুলো আপনারা একদম ঠুরস্থ করে নেবেন। প্রশ্নগুলো এমসিকিউ আকারে হতে পারে কিংবা এক কথায় প্রকাশও হতে পারে। সম্ভবত এমসিকিউ আকারে হবে, তার জন্য আপনারা অবশ্যই প্রশ্নগুলো একদম ঠুরস্থ করে নেবেন। 4 নম্বর প্রশ্ন হলো এনবিআর এর পুনরূপী ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয় থেকে কিন্তু 200টি প্রশ্ন নিয়ে আসলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যানের নাম কি? উত্তর হলো মোহাম্মদ আব্দুর রহমান খান। 6 নম্বর প্রশ্নটি হলো ই-টিন এর পূর্ণরূপ কি? উত্তর হলো ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। 7 নম্বর প্রশ্নটি হলো একজন করদাতার টিন সার্টিফিকেট কত ডিজিটের বা সংখ্যার হয়? 12 ডিজিটের। ঠিক আছে। তো বন্ধুরা, 8 নম্বর প্রশ্নটি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কর প্রধানত কত প্রকার? করের ইংলিশ শব্দ হলো ট্যাক্স। ঠিক আছে। কর প্রধানত কত প্রকার? 2 প্রকার, প্রত্যক্ষ ও পরোক্ষ কর। 9 নম্বর প্রশ্ন হলো প্রত্যক্ষ করের ডাইরেক্ট ট্যাক্স অন্যতম প্রধান উদাহরণ কোনটি? উত্তর হলো আয়কর, ইনকাম ট্যাক্স। 10 নম্বর প্রশ্ন হলো মূল্য সংযোজন কর বা ভ্যাট কোন ধরনের কর? উত্তর হলো পরোক্ষ কর। 11 নম্বর প্রশ্নটি হলো বাংলাদেশে মূল্য সংযোজন ভ্যাট কত সালে চালু হয়? উত্তর হলো 1 জুলাই 1991 সালে। 12 নম্বর প্রশ্ন হলো কর অঞ্চল বা ট্যাক্স জোন কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত? উত্তর হলো অর্থ মন্ত্রণালয়ের অধীনে। ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে 13 নম্বর যে প্রশ্নটি অত্যন্ত চমৎকার প্রশ্ন। বাংলাদেশের বর্তমান অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর নাম কি? উত্তর হলো আমির খসরু মাহমুদ চৌধুরী। কমন প্রশ্ন কিন্তু এটা। 14 নম্বর প্রশ্ন হলো উৎস করকে সংক্ষেপে কি বলা হয়? টিডিএক্স, ট্যাক্স ডিডাক্টেড অফ সোর্স। 15 নম্বর প্রশ্ন হলো কোন করদাতার আয় যখন কর দেওয়ার সীমার নিচে থাকে তখন তাকে কি বলে? করমুক্ত আয়ের সীমা। 16 নম্বর প্রশ্নটি একজন সাধারণ করদাতার জন্য বর্তমান করমুক্ত আয়ের সীমা কত? উত্তর হলো 3,50,000 টাকা, বাজেট পরিবর্তনযোগ্য। তো বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে 17 নম্বর প্রশ্নটি নারী এবং 65 বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতাদের করমুক্ত আয়ের সীমা কত? উত্তর হলো 4 লক্ষ টাকা। 18 নম্বর প্রশ্নটি বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে গেজেটভুক্ত যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা কত? 5 লক্ষ টাকা। 19 নম্বর প্রশ্নটি কর অঞ্চল বা আয়কর বিভাগের প্রধান কর্মকর্তার পদবি কি? উত্তর হলো কর কমিশনার, কমিশনার অফ ট্যাক্সেস। 20 নম্বর প্রশ্ন কর কমিশনের কার্যালয় বা কর অঞ্চলগুলো কার সরাসরি নিয়ন্ত্রণে থাকে? জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর নিয়ন্ত্রণে থাকে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অত্যন্ত চমৎকার প্রশ্নগুলো কিন্তু। 21 নম্বর প্রশ্ন হলো আয়কর রিটার্ন কি? উত্তর হলো করদাতার বাৎসরিক আয়, ব্যয় এবং সম্পদের বিবরণী ফর্ম। 22 নম্বর প্রশ্ন হলো কোন করদাতার রিটার্ন জমা দেওয়ার পর প্রথম কর কি বিভাগ থেকে যে স্বীকৃতি দেওয়া হয় তাকে কি বলে? উত্তর হলো অ্যাকনলেজমেন্ট স্লিপ বলে। 23 নম্বর প্রশ্ন হলো বাংলাদেশে বর্তমান মোট কতটি সাধারণ কর অঞ্চল রয়েছে? 31টি কর অঞ্চল রয়েছে। তো বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন 24 নম্বর যে প্রশ্নটি সার্কেল অফিস বা কর কমিশনারের কার্যালয় কার অধীনে কাজ করে? উত্তর হলো কর অঞ্চলের অধীনে। 25 নম্বর প্রশ্ন হলো কর ফাঁকি দেওয়া আইনত কি ধরনের অপরাধ? দণ্ডনীয় ফৌজদারি অপরাধ। 26 নম্বর প্রশ্নটি হলো পিএসআর এর পূর্ণরূপ কি যা রিটার্ন জমার প্রমাণ হিসেবে লাগে? উত্তর হলো প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন। তো বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে 27 নম্বর প্রশ্ন আমি 1 নম্বর থেকে আবার শুরু করতেছি, যেগুলো অত্যন্ত চমৎকার প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো করের হার বা ট্যাক্স রেট কে নির্ধারণ করে? জাতীয় সংসদ বা বাজেটের মাধ্যমে। 2 নম্বর প্রশ্নটি দেখতে পাবেন যে কোনো করদাতা অনলাইনে ই রিটার্ন জমা দিলে তাকে কোন কার্ড দেওয়া হয়? ট্যাক্সাস কার্ড। 3 নম্বর দেখতে পাচ্ছেন যে আমদানি ও রপ্তানি পণ্যের যে কর ধার্য করে তাকে কি বলে? শুল্ক বা কাস্টমস ডিউটি। ঠিক আছে। তো বন্ধুরা,
4 নম্বরে দেখতে পাচ্ছেন কোম্পানি আয়ের উপর যে কর ধার্য করে তাকে কি বলে? কর্পোরেট কর। 5 নম্বরে দেখতে পাচ্ছেন কোন নির্দিষ্ট কর অঞ্চলের অধীনে কর অঞ্চলের সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট কোনটি? কর সার্কেল। কর সার্কেলের প্রধান কর্মকর্তার পদবি কি? উপকর কমিশনার। তো বন্ধুরা 7 নম্বরে দেখতে পাচ্ছেন যে আয়কর অধ্যাদেশ কত সালে ছিল, যা 2023 সালে বাতিল করা হয়? 1984 সালে আয়কর আদেশ ছিল। 8 নম্বরে দেখতে পাচ্ছেন সম্পদ কর বা সারচার্জ কখন দিতে হয়? করদাতার নিট পরিমাণ সম্পদের নির্দিষ্ট সীমা যখন 4 কোটি পার হলে কর বা সারচার্জ দিতে হয়। ঠিক আছে। তো বন্ধুরা 9 নম্বরে দেখতে পাচ্ছেন যে কোনো করদাতা কর নির্ধারণে অসন্তুষ্ট হলে কোথায় আপিল করতে পারে? কর আপিল ট্রাইব্যুনালে। এআইটিআর পূর্ণরূপ কি? অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষকে প্রতি বছর কোন ফর্মে জমা দিতে হয়? উইথ হোল্ডিং ট্যাক্স রিটার্ন। এখান থেকে কিন্তু আপনাদের 30 থেকে 40টি প্রশ্ন বন্ধুরা কমন থাকবেই। একটু জটিল মনে হলেও কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বাংলা ইংরেজি গণিত প্রশ্নগুলো অত্যন্ত চমৎকার। বিশেষ করে সর্বশেষ যে সাধারণ জ্ঞান প্রশ্নগুলো আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখে যাবেন। 13 নম্বর প্রশ্নটি হলো ব্যক্তি শ্রেণীর করদাতার আয়কর বর্ষের সময়সীমা কতদিন? তাহলে 1 জুলাই থেকে পরবর্তী বছরের 30 জুন পর্যন্ত। তো বন্ধুরা 14 নম্বর প্রশ্নটি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কর যোগ্য আয় কাকে বলে? মোট আয় থেকে করমুক্ত আয় বাদ দেওয়ার পর অবশিষ্ট অংশকে আয় বলে। 15 নম্বর প্রশ্নটি একজন করদাতার যদি একাধিক উৎস থেকে আয় থাকে তবে কর বিভাগে হিসাব করা হয় সব উৎসের আয় যোগ করে মোট আয়ের উপর। কর রেয়াত কি? নির্দিষ্ট কিছু খাতে বিনিয়োগ করলে করের উপর যে ছাড় পাওয়া যায়। 17 নম্বর প্রশ্ন হলো কোনো করদাতা কর পরিশোধ না করলে কর বিভাগ কোন নোটিশ পাঠায়? ডিমান্ড নোটিশ। আপনারা কিন্তু খাতায় নোট করে মুখস্থ করবেন, যেহেতু আমি একটু ভিডিওটি লং হওয়ার কারণে স্পিডে বলতেছি। 18 নম্বর প্রশ্নটি হলো কর নির্ধারণী বছরকে এক কথায় কি বলা হয়? কর বর্ষ। তো বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে 19 নম্বর প্রশ্নটি যে বছরে আয় করা হয় তাকে আয়কর আইনে কি বলা হয়? আয় বর্ষ। 20 নম্বর দেখতে পাচ্ছেন প্রতি বছর অধ্যাদেশে জাতীয় বাজেটে কে পেশ করেন? অর্থমন্ত্রী পেশ করেন। 21 নম্বর দেখছেন কর অঞ্চল বা এনবিআর এর কেন্দ্রীয় কার্যালয় কোথায় অবস্থিত? আগারগাঁও, ঢাকাতে অবস্থিত। 22 নম্বর দেখতে পাচ্ছেন বর্তমানে বাংলাদেশে কত সংখ্যার অর্থনৈতিক কোড দিয়ে কর জমা দেওয়া হয়? উত্তরটা চালানের মাধ্যমে নির্দিষ্ট কোর্টে জমা দেওয়া হয়। 23 নম্বরে বন্ধুরা দেখতে পাচ্ছি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য টিনের পাশাপাশি বাধ্যতামূলক কোন লাইসেন্স লাগে? ট্রেড লাইসেন্স লাগে। 24 নম্বরে করদাতার মৃত্যু হলে তার বকেয়া কর কার কাছ থেকে আদায় করা যায়? তার আইনগত উত্তরাধিকারীর কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের সীমা পর্যন্ত। ঠিক আছে। 25 নম্বরে দেখুন কর শব্দের সঠিক সমার্থক শব্দগুলো কি কি? উত্তর হলো খাজনা, রাজস্ব, হাত, কিরণ। তো বন্ধুরা 26 নম্বরে দেখতে পাচ্ছেন যে আয় শব্দের বিপরীত শব্দ কি? ব্যয়। রাজস্ব শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? রাজস্ব। সঞ্চয় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর সমযোগ চয় সমান সমান সঞ্চয়। 29 নম্বর প্রশ্নটি একাদশী বৃহস্পতি বাগধারাটির অর্থ কি? উত্তরে সৌভাগ্যের বিষয় বা সুসময়। তো বন্ধুরা 30 নম্বরে তাসের ঘর বাগধারাটির অর্থ ক্ষণস্থায়ী বস্ত্র যা চিবিয়ে খাওয়া যায়, এর এক কথায় প্রকাশ কি? উত্তর হলো চর্ব। 32 নম্বর দেখতে পাচ্ছেন যে উপকারী অপকার করে যে এক কথা কি বলে? কৃতজ্ঞ। উপকারী উপকার স্বীকার করে যে তাকে এক কথা কি বলে? কৃতজ্ঞ। তো বন্ধুরা 34 নম্বর দেখতে পাচ্ছেন বাংলা বানানে মুমূর্ষ শব্দের শুদ্ধ রূপ কোনটি? মুমূর্ষ। স্বায়ত্ত শাসন শব্দের শুদ্ধ বানান কোনটি? উত্তর হলো স্বায়ত্ত শাসন। বিখ্যাত কবর নাটকটির রচয়িতা কি? উত্তর হলো মনির চৌধুরী। কবর কবিতাটির রচয়িতা কে? পল্লী কবি জসিমউদ্দিন। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? চর্যাপদ। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? 1907 সালে। অত্যন্ত চমৎকার প্রশ্নগুলো বন্ধুরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শেষে কিন্তু সাধারণ জ্ঞান প্রশ্নগুলো রয়েছে, আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চর্যাপদ কে আবিষ্কার করেন? মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা উপন্যাসের জনক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। বাংলা ভাষার প্রথম সাময়িক বা পত্রিকার নাম কি? দিগদর্শন। ঠিক আছে। তো বন্ধুরা 45 নম্বর দেখতে পাচ্ছেন যে তদ্ভব শব্দের অর্থ কি? উত্তর হলো তা থেকে উৎপন্ন, সংস্কৃত থেকে প্রাকৃতিকের মাধ্যমে আগত। হস্তকুণ্ডলী শব্দ এবং এর তদ্ভব রূপ কি? উত্তর হলো
হস্ত হলো তৎসম শব্দ, এর তদ্ভব রূপ হলো হাত। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ধাতু বা প্রকৃতি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। ঠিক আছে। বাংলা বর্ণমালায় মোট কয়টি বর্ণ রয়েছে? 50টি। স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। সবগুলো প্রশ্ন আপনারা মুখস্থ করে নেবেন। বাংলা বর্ণমালায় মাত্রা ছাড়া বর্ণ কয়টি? 10টি। এসব প্রশ্ন কিন্তু অন্য যে কোনো পরীক্ষায় কিন্তু আসতে পারে, বিশেষ করে সমাজ সেবা অধিদপ্তরে যারা আবেদন করেছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত সহায়ক প্রশ্নগুলো। বাংলা বর্ণমালায় অর্ধ মাত্রা বর্ণ কয়টি? 8টি। বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রা বর্ণ কয়টি? 32টি। উভয় সংকট বাগধারাটির অর্থ কি? দুই দিকেই বিপদ। বিড়াল তপস্বী বাগধারাটির অর্থ কি? ভণ্ড সাধু। অকার্যের মাছ বাগধারাটির অর্থ কি? সুচতুর ব্যক্তি। তো বন্ধুরা 56 নম্বর দেখতে পাবেন, যা পূর্বে দেখা যায়নি এর এক কথা কি? প্রশ্ন অদৃষ্ট পূর্ব। নষ্ট হওয়ায় স্বভাব যার, তাকে এক কথা কি বলে? নশ্বর। আকাশে চড়ে যে, এক কথা কি বলে? খেচর। আকস্মিক শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি? চিরন্তন। অনাবিল শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি? আভিল। তো বন্ধুরা 61 নম্বরে দেখতে পাচ্ছেন যে উদ্ধৃত শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি? বিনীত বা নম্র। তো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন সকল চাকরি আপডেট সবার আগে পেতে। ঠিক আছে। চাঁদ শব্দের 3টি প্রতিশব্দ বা সমার্থক শব্দ কি কি? শশী বা সুৎকর নিশাগর। সূর্য শব্দের 3টি প্রতিশব্দ কি? সমার্থক শব্দ কি কি? বানু, রবি, তপন। মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? মনস যোগ ঈশা সমান সমান কি? মনীষা। চলচ্চিত্র শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? চলৎ যোগ চিত্র সমান সমান চলচ্চিত্র। ভাবুক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ভৌযোগ ওক সমান সমান ভাবুক। সমাজ শব্দের অর্থ কি? সংক্ষেপণ, মিলন বা একাধিক পদের এক পদীকরণ। তো বন্ধুরা সমাস প্রধানত কত প্রকার? 6 প্রকার। ঠিক আছে। সিংহ চিহ্নিত আসন সিংহাসন, এটি কোন সমাস? মধ্যপদী কর্মদ্বারয় সমাস। মনোমাঝি এর সঠিক ব্যাস বাক্য ও সমাস কোনটি? উত্তর হলো মন রূপ মাঝি সমান সমান মনোমাঝি এর রূপ ও কর্মদ্বারয় সমাস। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচিত এবং এটি কত সালে প্রকাশিত? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1910 সালে এটি প্রতিষ্ঠিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? অগ্নিবীণা কাব্যগ্রন্থ। বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থে? অগ্নিবীণা কাব্যগ্রন্থে। তো বন্ধুরা আমরা কিন্তু এখন ইংরেজি সাবজেক্টে চলে আসলাম। অত্যন্ত চমৎকার প্রশ্নগুলো। অবশ্যই একটি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে নেবেন যেন অন্যরাও দেখতে পারে। ঠিক আছে। 75 নম্বর দেখতে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ট্যাক্স? ট্যাক্সের সিনোনিম কি? লেভি বা অর ডিউটি। 76 নম্বর দেখুন হোয়াট ইজ দ্য এন্টোনিম অফ দ্য ওয়ার্ড ইনকাম? ইনকামের এন্টোনিম কি? এক্সপেন্ডিচার অথবা এক্সপেন্স। 77 নম্বর দেখুন হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ভার্ব ডিডাক্ট? ডিডাক্ট হলো ডিডাকশন। ঠিক আছে। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ট্যাক্স? ট্যাক্সের নাউন কি? ইট ইজ বোথ নাউন এন্ড ভার্ব। এটা কোনো নাউন নাই। তো বন্ধুরা চুজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে। স্পেলিং। ঠিক আছে। এটা হলো কি? বিউরোক্রেসি। তো বন্ধুরা 80 নম্বর দেখতে পাবেন চুজ দ্য কারেক্ট আনসার। স্পেলিং এটা হলো লেফটেন্যান্ট। 81 নম্বরে দেখবেন চুজ দ্য কারেক্ট আনসার। স্পেলিং এটা হলো কমিটি। 82 নম্বরে দেখতে পাবেন চুজ দ্য কারেক্ট আনসার। স্পেলিং এটা হলো কোয়েশ্চেনারি। একটা প্রশ্ন কিন্তু কতগুলো উত্তর দেখতে পাচ্ছেন? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি ইজ এন এম এ, এখানে কি বসবে? এন এন বসবে। ঠিক আছে বন্ধুরা। 84 নম্বর দেখবেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি ইজ এন এফ আর সি এস, এখানে বসবে কি? এন বসবে। 85 নম্বর দেখবেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দিস ইজ এ ইউনিক অপরচুনিটি, এখানে বসবে এ বসবে। তো বন্ধুরা 86 নম্বর দেখতে পাচ্ছেন যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি ইজ ইন, এখানে হি ইজ উইক ইন ইংলিশ। ঠিক আছে। ইন বসবে। 87 নম্বরে দেখতে পাচ্ছেন যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি ডাইড ফ্রম অপারেটিং, এখানে ফ্রম বসবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি ডাইড অফ ক্যান্সার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড, এখানে অফ বসবে। অফ ডেথ। ঠিক আছে। তো বন্ধুরা 90 নম্বরে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ দ্য ভয়েস, শুট দ্য ডোর। আনসার কি হবে? লেট দ্য ডোর বি শুট। ঠিক আছে। 91 নম্বরে দেখতে পাচ্ছেন চেঞ্জ দ্য ভয়েস, ডু ইট নাও। আনসার হবে হলো লেট
it be done now? 92 নম্বর দেখতে পাচ্ছেন যে চেঞ্জ দ্য ভয়েস ও ডিড দিস, আনসার হবে বাই হুম ওয়াজ দিস ডান। 93 নম্বর প্রশ্ন হলো চেঞ্জ দ্য ভয়েস নাও হিম, আনসার হবে কি হি ইজ নাও টু মি। ঠিক আছে, চেঞ্জ দ্য ভয়েস করতেছে এগুলা। 54 নম্বর দেখতে পাচ্ছেন যে ট্রান্সলেট ইনটু দ্য ইংলিশ, সে সাঁতার কাটতে জানে, ট্রান্সলেট কি হবে হি ডাজ নট নাও হাউ টু সুইম। তো বন্ধুরা এখানে আমরা চলে আসলাম 95 নম্বরে, ট্রান্সলেট করো ইংলিশে। ঠিক আছে, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আনসার কি হবে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস সাইন্স মর্নিং। 96 নম্বর প্রশ্নটি হলো ট্রান্সলেট ইনটু ইংলিশ, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেছে, এটা অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ঠিক আছে, 97 নম্বর প্রশ্নটি হলো কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, দ্য অথরিটি টুক হিম টু টাস্ক। তো বন্ধুরা 98 নম্বর প্রশ্নটি হলো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আইডিয়ম এড ডগার্স ডাউন, উত্তরটি হবে ডেডলি ইনমিটি, ভীষণ শত্রুতা। 99 নম্বর প্রশ্নটি হলো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আইডিয়ম এ বেড অফ রোজ, উত্তরটি হবে হলো কমফোর্টেবল লাইফ, সুখকর জীবন। 100 নম্বর প্রশ্নটি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আইডিয়ম ক্রাইং নিড, উত্তরটি হবে আর্জেন্ট নিড, জরুরি প্রয়োজন। ঠিক আছে, তো বন্ধুরা 101 নম্বর যে প্রশ্নটি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আইডিয়ম ব্ল্যাক শিপ, উত্তরটি হবে ডিসগ্রেসফুল পারসন। 102 নম্বর প্রশ্নটি হলো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ ইন ব্ল্যাক এন্ড হোয়াইট, উত্তরটি হবে কি ইন রাইটিং, লিখিত ভাবে। 103 নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাবাউন্ড, আনসার হবে টিমর প্লেন্টিফুল। অবশ্যই শেষ প্রশ্নটি দেখবেন বন্ধুরা, সাধারণ জ্ঞান প্রশ্নটি অত্যন্ত চমৎকার প্রশ্ন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, এখান থেকে একটি প্রশ্ন কিন্তু আপনারা মিস করবেন না। বিগত সালের প্রশ্নপত্র থেকে কিন্তু বাছাই করা প্রশ্নগুলো। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ব্রিফ, উত্তরটি হবে শর্ট অর কনজিস। 105 নম্বরে হোয়াট ইজ দ্য এন্টোনিম অফ ট্রান্সলেট, উত্তরটি হবে ওপাকিউ। তো বন্ধু 106 নম্বর প্রশ্নটি হলো হোয়াট ইজ দ্য এন্টোনিম অফ শার্প, শার্পের এন্টোনিম কি ব্লান্ট অফ দ্য ডুল। 107 নম্বরে হু ইজ দ্য অথর অফ দ্য ফেমাস ডে হ্যামলেট, উত্তরটি হবে উইলিয়াম শেক্সপিয়ারের বাণী এটা। 108 নম্বর প্রশ্নটি হলো হু ইজ নাও এজ দ্য পোয়েট অফ নেচার ইন ইংলিশ লিটারেচার, উত্তরটি হবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ঠিক আছে, 109 নম্বর প্রশ্নটি হলো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে হু ইজ নাউন এজ দ্য পোয়েট অফ বিউটি ইন ইংলিশ লিটারেচার। ঠিক আছে, উত্তরটি হবে জন কিটস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক মেনি এ ম্যান হ্যাজ হবে। ঠিক আছে, এখানে হ্যাজ ট্রাইড টু ডু ইট। 111 নম্বর প্রশ্নটি হলো বন্ধুরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইম এন্ড টাইড ওয়েট ফর না, এখানে ওয়েট বসবে। ঠিক আছে, তো বন্ধুরা 113 নম্বর প্রশ্নটি হলো হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড অক্সেন, প্লুরাল ফর্ম হলো অক্সেন। 114 নম্বর প্রশ্নটি হলো হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ফোকাস, উত্তরটি হলো ফোসি অর ফোকাস। ঠিক আছে, তো বন্ধুরা 116 নম্বর প্রশ্নটি হলো হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ ফক্স, আনসার হবে ভিক্সেন। 117 নম্বর আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ অনেস্টি, আনসার হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তো বন্ধুরা আমরা এখন সরাসরি চলে যাব গণিত সাবজেক্ট অত্যন্ত চমৎকার প্রশ্নগুলো, যেগুলো কিন্তু পরীক্ষা থেকে কমন আসবেই। তো বন্ধুরা এক হালি ডিম 25 টাকা ক্রয় করে দুইটি 15 টাকা বিক্রি করলে শতকরা কত পার্সেন্ট লাভ? 20% লাভ। কোন সংখ্যা 60% থেকে 60 বিয়োগ করলে যোগফল 60 এর উত্তর হলো 200। ঠিক আছে, বিয়োগ করলে ফলাফল কত হবে? 60 এর উত্তরটি কত? 200। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি করলে? 9 গুণ বৃদ্ধি পেল। 28 নম্বর প্রশ্নটি কিন্তু প্রতি বছরই বন্ধুরা আসতেছে, যে কোনো পরীক্ষা এরকম একটা প্রশ্ন আপনাদের থাকেই। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, মাতা বয়স পুত্রের বয়স অপেক্ষা 20 বছরের বেশি, পিতা ও মাতার বয়সের গড় কত? উত্তর হলো 50 বছর। ঠিক আছে, 29 নম্বর প্রশ্ন হলো বন্ধুরা শতকরা বার্ষিক কত হার সুদে যে গুণ আসল 8 বছরের সুদে আসলে 3 গুণ হবে 20%। 130 নম্বর প্রশ্নটি হলো বন্ধুরা একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বস্তুর 3 গুণ, দৈর্ঘ্য 48 মিটার হলে ক্ষেত্রফল পরিসীমার কত? 64 মিটার। তো বন্ধুরা 10% সরল মুনাফায় 1200 টাকা, 4 বছরের মুনাফা কত? 480 টাকা।
132 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন যে একটি জিনিস 50 টাকা ক্রয় করলে 56 টাকা বিক্রি করলে শতকরা কত লাভ হবে? 12% লাভ হবে। 133 নম্বর প্রশ্নটি দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? 120। 134 নম্বরে কোন সংখ্যা কোন আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়, মুনাফা আসলে 3/8 অংশ হলে আসল পরিমাণ কত? 4,000 টাকা। ঠিক আছে বন্ধুরা, তো আপনাদের যদি পিডিএফ লাগে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে পিডিএফ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন সকল চাকরির আপডেট সবার আগে পেতে। তো আমরা এখন বাংলা থেকে কিছু প্রশ্ন পড়ব, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। প্রথম প্রশ্ন, বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। 2026 সালে বর্তমান অর্থমন্ত্রীর নাম কি? আমির খুসরো। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? তারেক রহমান। মূলধন সরকার কত সালে গঠিত হয়? 10 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য কত? 10:6। তো বন্ধুরা, এরকম অসংখ্য প্রশ্ন কিন্তু রয়েছে, পুরো ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো আপনাদের জন্য আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।